খরগোশ আর কচ্ছপের গল্প। অনেকদিন আগে জঙ্গলে অন্য প্রাণীদের সাথে বাস করত তিন বন্ধু, খরগোশ, কচ্ছপ আর এক শিয়াল। ওরা তিনজন প্রতিদিন এক জায়গায় দেখা করত আর অনেক গল্প মজায় মেতে থাকতো। তবে কচ্ছপ প্রতিদিন দেরি করে সেখানে আসতো, তাই খরগোশ কচ্ছপকে নিয়ে মজা করত। আর খরগোশ বলতো, তুমি প্রতিদিন এমন দেরি করে আসো, আমার মতো তাড়াতাড়ি তুমি দৌড়াতে পারো না? আমি এই জঙ্গলের সব প্রাণীদের থেকে দ্রুত দৌড়তে পারি। শিয়াল তখন বলল, খরগোশ বন্ধু, এত অহংকার করা ভালো না। জানি তুমি দ্রুত দৌড়তে পারো, কিন্তু কচ্ছপ বন্ধুও কম যায় না। এই কথা শুনে খরগোশ বলল, তাই বুঝি, তবে ঠিক আছে, চলো একটা দৌড় প্রতিযোগিতা করা যাক, দেখি কে জয় হয়। কচ্ছপ তখন বলল, কি বলো, দৌড় প্রতিযোগিতা? আমি তোমার সাথে দৌড়াবো। ঠিক আছে। যথারীতি পরের দিন বনের সব পশুরা এক জায়গায় জড়ো হলো তাদের দুজনের দৌড় প্রতিযোগিতা দেখবে বলে। আর তারপর শুরু হলো তাদের দৌড় প্রতিযোগিতা। খরগোশ দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে এসে বসে পড়লো আর বলল, কচ্ছপ আসতে তো এখনো অনেক দেরি, আমি একটু বিশ্রাম করে নিই। খরগোশ ক্লান্তিতে সেখানে ঘুমিয়ে পড়লো। কিছু সময়ের পর কচ্ছপ সেখানে এসে পৌঁছালো আর সে দেখলো খরগোশ গাছের নিচে ঘুমাচ্ছে। আর এই সুযোগে সে গুটি গুটি পায়ে খরগোশকে পেরিয়ে সে তার গন্তব্যের দিকে এগিয়ে গেল। বেশ কিছু সময়ের পর খরগোশের ঘুম ভাঙলো। তখন সে পথের দিকে তাকালো আর বলল, কচ্ছপ তো এখনো এসে পৌঁছায়নি, যাই, এই সুযোগে আমি দৌড়াতে শুরু করি, আমি কচ্ছপের আগে পৌঁছাবো। কিন্তু খরগোশ দূর দেখে দেখতে পেল যে কচ্ছপ প্রায় গন্তব্যে পৌঁছে গেছে। তখন শিয়াল বলল, তাহলে বসলে তো বন্ধু, কেউ ছোট নয়, মনে ইচ্ছে থাকলে সবকিছু সম্ভব। তখন খরগোশ বলল, হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছ। পরের দিন সকালে খরগোশ বলল, আমি এই আর মেনে নিতে পারছি না, আমি দ্রুতগামী প্রাণী হয়েও ধীরগতির কচ্ছপের কাছে হেরে গেলাম, এটা কি করে মানা যায়? খরগোশ তখন কচ্ছপকে বলল, ঠিক আছে বন্ধু, তুমি তো এই প্রতিযোগিতায় আমার সাথে জিতে গেলে, চলো আমরা আরেকটা প্রতিযোগিতা করি। কচ্ছপ তখন বলল, আবারও দৌড় প্রতিযোগিতা? আমি একবার তোমার সাথে জিতেছি বলে বারবার কি জিততে পারবো? ঠিক আছে, চলো তাই হোক, কিন্তু আমার একটা শর্ত আছে। সেটা হলো, আগেরবার প্রতিযোগিতার রাস্তা তুমি নির্ধারণ করেছিলে, কিন্তু এবার প্রতিযোগিতার রাস্তা আমি নির্ধারণ করব। বলো, রাজি আছো তো? কচ্ছপ বলল, ঠিক আছে, চলো তাহলে প্রতিযোগিতা শুরু করি। আসলে কচ্ছপ যে পথটি ঠিক করেছিল সেটির মাঝখানে একটি নদী পড়বে এবং সে জানতো খরগোশ যতই জোরে দৌড়ুক না কেন, কিন্তু এই নদী সে পার হতে পারবে না। যথারীতি বনের অন্যদের পশুদের উপস্থিতিতে তাদের প্রতিযোগিতা শুরু হলো। এমন সময় খরগোশের সামনে এসে দাঁড়ালো মহা বিপদ। দৌড়াতে দৌড়াতে এসে দাঁড়ালো সেই নদীর সামনে, যা তাদের রাস্তার মাঝে পড়বে। খরগোশ তখন বলল, আমার সামনে দেখছি একটা নদী, সর্বনাশ, এবারে আমি এটা পার হব কি করে? কি করি এখন? নদীর পাড়ে বসে বসে খরগোশ এসবই ভাবতে লাগলো। এমনি ভাবে বেশ কিছু সময় কেটে গেল, কিন্তু সেই নদীতে কিভাবে পার হবে তা বুঝতে উঠতে পারলো না। খরগোশ কচ্ছপকে দেখে বলল, আরে আমি তো কোনো বুদ্ধি পেলাম না নদী পার হওয়ার। এদিকে কচ্ছপ চলে এসেছে, ও তো নদী পার হতে পারবে, এবারও আমি হেরে যাব। কচ্ছপ তখন বলল, কি ভাই খরগোশ, তুমি এখানে? চলো কচ্ছপ, এই বলে পানিতে নেমে নদীটা পার হয়ে গেল। কিন্তু খরগোশ পার হতে পারলো না, সে শুধু কচ্ছপের দিকে চেয়ে থাকলো। হাতি তখন বলল, কচ্ছপ তুমি আবারও জয় হলে, তোমাকে অনেক শুভেচ্ছা জানাই আমরা। কচ্ছপ তখন বলল, ধন্যবাদ হাতি ভাইয়া। খরগোশের সাথে কচ্ছপ দুইবার জিতে গেছে, এই খবর বনের রাজা বাঘের কান অবধি পৌঁছে গেছে। বাঘ এই কথা শোনা মাত্রই তাদের দুজনকে ডেকে পাঠালো আর বলল, আমি শুনলাম তোমরা দুইজন নিজেদের মধ্যে দৌড় প্রতিযোগিতা করছো আর তাতে জিতে যাচ্ছ, তাই বলে তোমরা নিজেদের বড় ভাবো না, আমার সাথে প্রতিযোগিতা করে জিতে দেখাও। খরগোশ তখন বলল, আরে না, তা কি করে হয় মহারাজ, আপনি অনেক মহান এবং অনেক জোরে দৌড়াতে পারেন, আপনার সাথে জিতা তো দূরের কথা, প্রতিযোগিতা করার ক্ষমতাও আমাদের নেই। বাঘ তখন বলল, না, আমি কোনো কথা শুনতে চাই না, বনে আমার একটা সম্মান আছে, তোমরা জিতে যাচ্ছ আর আমি চুপ করে বসে থাকবো? আমার সাথে তোমরা প্রতিযোগিতা করতেই হবে, নয়তো আমি অন্য ব্যবস্থা নেব। কচ্ছপ তখন বলল, না মহারাজ, এমন কথা বলবেন না, আমরা রাজি আছি আপনার সাথে প্রতিযোগিতা করার জন্য। বাঘ তখন বলল, ঠিক আছে, কাল সকালে তোমরা সময় মতো উত্তরের মাঠে চলে যাবে, ওখানেই প্রতিযোগিতা হবে। এরপর খরগোশ আর কচ্ছপ তাদের দুজনের মধ্যেই আলোচনা শুরু করলো, কারণ তাদের প্রতিপক্ষ খুবই শক্তিশালী। খরগোশ তখন কচ্ছপকে বলল, বন্ধু, আমরা যে বিপদে পড়লাম, আমাদের প্রতিপক্ষ যে খুবই শক্তিশালী, আমরা বাঘের সাথে প্রতিযোগিতায় জিতবো কিভাবে? কচ্ছপ বলল, হ্যাঁ, কথাটা তুমি ঠিকই বলেছ, সত্যি দেখছি মহা বিপদ, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না, তুমি কিছু ভাবো না বন্ধু খরগোশ। খরগোশ তখন বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তুমি যদি রাজি থাকো তাহলে তোমার সাথে কথাটা বলি। কচ্ছপ বলল, হ্যাঁ বলো, তুমি কি ভাবলে? খরগোশ বলল,
আমি ডাঙায় জুড়ে দৌড়াতে পারি আর তুমি পানিতে সাঁতার কাটতে পারো, তাই যখন ডাঙায় দৌড়াবে তুমি আমার পিঠের উপর বসে থাকবে, আর যখন সামনে কোনো জলাশয় আসবে তখন তুমি আমাকে পিঠে করে সাঁতার কেটে তা পার হবে। বলো, তা রাজি আছো? কচ্ছপ বলল, এই বুদ্ধিটা তুমি খারাপ ভাবনি। শত্রুপক্ষের বিরুদ্ধে লড়াই করতেই আমাদের এক হয়ে কাজ করতে হবে। পরের দিন সকালে শুরু হলো বাঘ, কচ্ছপ আর খরগোশের দৌড় প্রতিযোগিতা। কিছু পথ চলার পর কচ্ছপ উঠে পড়লো খরগোশের পিঠে। তারপর যখন সামনে জলাশয় পড়লো তখন খরগোশ উঠে পড়লো কচ্ছপের পিঠে, আর খুব সহজেই সে জলাশয় পেরিয়ে গেল। আর বাঘ দ্রুতগামী হওয়ায় স্বাভাবিক কারণে সে প্রথম হলো। কিন্তু এখানে দেখার বিষয় হলো কচ্ছপ খরগোশ তাদের নির্ধারিত সময়ের পূর্বেই তারা দুজন পৌঁছাতে পেরেছিল, কারণ তারা তাদের দুর্বলতা জায়গাগুলোতে একে অন্যকে সাহায্য করেছিল। মিথ্যা বলার পরিণতি। এক রাখাল ছেলে প্রতিদিন তার ছাগলগুলোকে নিয়ে মাঠে যেত। ছাগলগুলোকে মাঠে ছেড়ে দিয়ে সে মাঠের এক প্রাণে বসে থাকতো। তার সময় কাটতো না, এটা ওটা ভেবেই সময় কাটিয়ে দিত। একদিন তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। হঠাৎ সে উঠে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো, বাঘ বাঘ বাঁচাও বাঁচাও। আশেপাশে ক্ষেত খামারে কাজ করা কৃষকেরা ভয় পেয়ে গেল, কেননা এই অঞ্চলে বাঘ আসাটা অস্বাভাবিক কিছু না, যদিও তারা লোকালয়ে খুব একটা আসে না। অনেকে এই চিৎকার শুনে ভয়ে পালিয়ে গেল। তবে সাহসী কয়েকজন লাঠি হাতে ছুটে এলো, এসে দেখলো সেখানে কোনো বাঘ নেই। রাখাল ছেলে দাঁড়িয়ে আছে, তার ছাগলগুলো স্বাভাবিকভাবে তাদের স্বভাব সুলভ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কৃষকদের একজন জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি বাঘ বাঘ করে চিৎকার করলে অথচ কোনো বাঘ নেই? এখানে রাখাল ছেলে এসে বলল, আরে এখানে কোনো বাঘ আসেনি, আমি দুষ্টামি করেছিলাম। কৃষকেরা রেগে গেল আর বলল, এসব ঠিক না, আমরা ভাবলাম বাঘ এসে তোমার ছাগলগুলো টেনে নিয়ে যাচ্ছে, যার কারণে লাঠি হাতে ছুটে এলাম তোমাকে সাহায্য করতে। আর তুমি কিনা, যাই হোক এমনটি আর করো না। রাখাল ছেলে আর কিছু বলল না, হাসি মুখে দাঁড়িয়ে রইল। কৃষকেরা চলে গেল যার যার কাজে। কিছুদিন কেটে যাবার পর সে রাখাল ছেলে আবার চিৎকার করে উঠলো, বাঘ বাঘ বাঁচাও বাঁচাও। সাহসী কৃষকেরা আবার এগিয়ে এলো, কিন্তু তারা এবারে কোনো বাঘ দেখতে পেল না এবং তারা প্রচন্ড বিরক্ত এবং রাগান্বিত হলো। এবার কৃষক রাখালকে বলল, কি ব্যাপার হ্যাঁ ছোকরা, তুমি 2 দিন পর পর এরকম বাঘ বাঘ করে চিল্লাচিল্লি করো কেন? এসব কি ধরনের ফাজলামি বলো তো? রাখাল ছেলে এসে বলল, তোমরা না অনেক বোকা, সামান্য দুষ্টামি বুঝতে পারো না। আমি মিশি মিশি বাঘ বাঘ করে চিল্লাই আর তোমরা দৌড়ে এসো, আমার এটা দেখতে অনেক মজা লাগে। আসলে হয়েছে কি, আমার এখানে বসে থাকতে না ভালো লাগে না, সময় কাটে না একদম, তাই একটু মিশি মিশি দুষ্টামি করি আর কি। কৃষকদের মধ্যে একজন বলল, এটা মোটেও ঠিক না, আমরা আর কখনো তোমাকে সাহায্য করতে আসবো না। এই বলে কৃষকেরা চলে গেল। রাখাল ছেলে মাঠে বসে আছে, মনে মনে ভাবছে নতুন করে কি করা যায়। আর তো বাঘ বাঘ করে চিল্লাইলে কৃষকেরা দৌড়ে আসবে না, এবার কিভাবে গ্রামবাসীদের বোকা বানানো যায় এসব নিয়ে ভাবছিল। হঠাৎ পাশে জঙ্গল থেকে সত্যি সত্যি একটা বাঘ দৌড়ে এলো। ছাগলগুলো বয়ে দৌড়াতে শুরু করলো। বাঘটাও সে ছাগলগুলো পেছনে দৌড়াতে লাগলো। রাখাল ছেলে একটু দূরে ছিল, সে এগুলো দেখে প্রচন্ড ভয় পেয়ে গেল। উঠে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঘ বাঘ বাঘ, আমার ছাগলগুলোকে খেয়ে ফেললো, বাঁচাও। দূরে কৃষকেরা কাজ করছিল, তারা সেই রাখাল ছেলে চিৎকার শুনতে পেল, কিন্তু কোনো পদক্ষেপ করলো না। তাদের মধ্যে একজন বলল, ওই দেখো আবারও শুরু হলো। আরেকজন বলল, হ্যাঁ ওই দিন এত কথা শোনালাম তাও ছেলেটার শিক্ষা হলো না, আমরা আর যাব না, ছেলেটা অনেক বড় মৃত্যু। কৃষকদের মধ্যে কেউ এগিয়ে গেল না। রাখাল ছেলেটা যখন দেখলো এত চিল্লাচিল্লির পরেও ওকে এগিয়ে গেল না, তখন সে দৌড়ে তাদের কাছে গেল। দিকে বাঘ রাখাল ছেলের এক একটি ছাগলকে মেরে খেয়ে ফেলতে লাগলো। রাখাল কৃষকদের কাছে এসে বলতে লাগলো, আপনাদের পায়ে পড়ি, আমাকে মাফ করবেন, আমি আপনাদের নিয়ে এতদিন মিশে মজা করেছি। সত্যি সত্যি বাঘ এসেছে, সেই বাঘ আমার ছাগলগুলোকে মেরে ফেলছে, আপনারা আমার সাথে দ্রুত আসুন। কৃষকের অবাক হলো, তারা রাখাল ছেলের সাথে দৌড়ে গেল, কিন্তু তারা যতক্ষণে সেখানে গিয়ে পৌঁছালো, গিয়ে দেখলো সব কটা ছাগল পরে মরে আছে। রাখাল ছেলেটা দেখে খুবই মন খারাপ করলো। তখন কৃষকদের মধ্যে একজন বলল, তুমি যদি এরকম মিশামিশি আমাদের সাথে দুষ্টামি না করতে তাহলে আজ তোমার এই পরিণতি হতো না, এটাই তোমার মিথ্যামিথ্যি খেলার পরিণাম, বুঝলে? এই বলে কৃষকেরা সেখান থেকে চলে গেল, আর রাখাল ছেলে মন খারাপ করে দাঁড়িয়ে রইল। খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতা। এক বনে একটা খরগোশ ও একটা কচ্ছপ বাস করত। তারা খুব ভালো বন্ধু ছিল, তারা সব সময় একসাথে থাকতো। একদিন খরগোশ কচ্ছপকে বলল, বন্ধু সারাদিন বসে থাকতে ভালো লাগছে না, আর চলো না আমরা একটা প্রতিযোগিতা করি। এই কথা শুনে কচ্ছপ বলল, তুমি ঠিকই বলেছো বন্ধু, বসে থাকতে থাকতে হাত পাগুলো ব্যথা হয়ে গেছে, প্রতিযোগিতা তো করাই যায়। তখন খরগোশ বলল, বন্ধু চলো আমরা একটা প্রতিযোগিতা করি, দেখি কে জয়লাভ করে। কচ্ছপ বলল, ঠিক আছে, তুমি যেহেতু দৌড় প্রতিযোগিতা করতে চাও তাই করি। এই বলে তারা একটা নির্দিষ্ট দিন ঠিক করলো। খরগোশ তো মনে মনে অনেক খুশি, কারণ সে অনেক জোরে ছুটতে পারে আর কচ্ছপ কত ধীরে ধীরে চলে, তাই সে খুব সহজে
সহজে জয়লাভ করবে। নির্দিষ্ট সময় তারা দূর শুরু করলো। খরগোশ তো লাফাতে লাফাতে অনেক দূর চলে গেল, আর কচ্ছপ ধীরে ধীরে চলতে থাকলো। কিছু দূর যাওয়ার পর খরগোশ বলল, আমি তো অনেক দূরে চলে আসলাম, কিন্তু কচ্ছপ তো দেখা যাচ্ছে না। সে মনে হয় এখনো অনেক পিছনে পড়ে আছে। যাই, এই সুযোগে আমি একটু বিশ্রাম নিয়ে নেই। বিশ্রাম নিতে গিয়ে খরগোশ এক পর্যায়ে ঘুমিয়ে পড়লো, আর এই দিক দিয়ে কচ্ছপ আস্তে আস্তে চলতে থাকলো। চলতে চলতে সে প্রায় বিজয় রেখার কাছাকাছি চলে গেল, আর এই দিকে হঠাৎ করে খরগোশের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর খরগোশ বলল, কচ্ছপ মনে হয় এখনো অনেক পেছনে রয়ে গেছে, যাই বিজয় মেলাটা নিয়ে আসি। তখন আবার খরগোশ দৌড় শুরু করে দিল। বিজয় রেখার কাছে গিয়ে দেখলো কচ্ছপ বিজয় রেখা পার হয়ে গেছে। কচ্ছপ দৌড় প্রতিযোগিতা বিজয় হয়ে গেছে। খরগোশ তখন বলল, বন্ধু তুমি খুশি হবার কোনো কারণ নেই, আমি শুধু ঘুমিয়ে পড়েছিলাম বলে তুমি জয়লাভ করেছো। এই প্রতিযোগিতা আমি মানি না, আমি তোমার সাথে আবার প্রতিযোগিতা দিব। কচ্ছপ বলল, ঠিক আছে, তুমি যেহেতু এই প্রতিযোগিতা মেনে নিচ্ছ না, আমরা আবার প্রতিযোগিতা করব। আবার তারা নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট জায়গা থেকে দৌড় শুরু করলো। কিন্তু এবার আর খরগোশ কোনো জায়গায় বিশ্রাম না নিয়ে এক দৌড়ে বিজয় রেখা পার হয়ে গেল। সে জয় হয়ে গেল। খরগোশ তখন বলল, আমার সাথে পারবে না, কারণ আমি তোমার থেকে অনেক দ্রুত ছুটতে পারি, তাই তুমি তোমার পরাজয় স্বীকার করে নাও। খরগোশের কথা শুনে কচ্ছপের অনেক রাগ হলো। তখন কচ্ছপ বুদ্ধি করলো যে এই সমতল ভূমিতে সে খরগোশকে কোনোভাবে হারাতে পারবে না, তার সাথে পানিপথে প্রতিযোগিতা করতে হবে। তখন সে দেখবে সে কিভাবে জয়লাভ করে। কচ্ছপ তখন বলল, আচ্ছা বন্ধু, আমি তো তোমার সাথে হেরেছি তোমার পথে প্রতিযোগিতা করে। তুমি যেহেতু এত জোরে ছুটতে পারো, তাহলে তুমি আমার সাথে আমার পথে প্রতিযোগিতা করে জয়লাভ করে দেখাও। খরগোশ বলল, বন্ধু যেই পথে প্রতিযোগিতা করো না কেন, আমি জয়লাভ করবই। এই বলে তারা পূর্বের মতো নির্দিষ্ট দিন ঠিক করলো, আর তারা নির্দিষ্ট জায়গা থেকে দূর শুরু করলো। খরগোশ তো খুব জোরে ছুটতে লাগলো, কচ্ছপকে অনেক পিছনে ফেলে সে চলে গেল। কচ্ছপ বলল, বন্ধু তুমি যত দূরে দৌড়ো না কেন, আমি জয়লাভ করবই, কারণ তুমি পানি দিয়ে আর দৌড়াতে পারবে না। কচ্ছপ আস্তে আস্তে চলতে চলতে গিয়ে দেখে খরগোশ নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, আর সামনে যেতে পারছে না। কচ্ছপ তখন বলল, কি বন্ধু, দাঁড়িয়ে রইলে যে, নদী পার করছো না কেন? খরগোশ বলল, আমি কি নদী পার হতে পারি নাকি? কচ্ছপ বলল, তাহলে তুমি থাকো, আমি নদী পার হয়ে বিজয় লাভ করি। এই বলে কচ্ছপ নদী পার হয়ে বিজয় হয়ে গেল। তখন খরগোশ কচ্ছপের কাছে গিয়ে বলল, এভাবে তো হচ্ছে না, চলো আমরা দুজন একসাথে জয়লাভ করব। কচ্ছপ বলল, ঠিক বলছো বন্ধু, চলো আমরা একসাথে জয়লাভ করি। তখন তারা একসাথে আবার দৌড় শুরু করলো, আর একসাথে বিজয় রেখা অতিক্রম করলো। এভাবে তারা একসাথে জয়লাভ করলো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। বোকা বাঘ ও কুয়ার গল্প। এক জঙ্গলে বাস করত এক বাঘ। বাঘটি ছিল ভীষণ অহংকারী আর খুবই ভয়ঙ্কর। বনের পশু পাখিদের ধরে ধরে খেয়ে ফেলতো। তাই বনের পশু পাখিগুলো সবসময় ভয়ে থাকতো। কারো মুখে কোনো হাসি ছিল না, সবসময় মনমরা হয়ে চুপচাপ বসে থাকতো, আর মনে মনে মৃত্যুর প্রহর গুনতো। না জানি বাঘ এসে কখন কাকে খেয়ে ফেলে। একদিন সেই জঙ্গলের পাশ দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছিল এক শিয়াল। ওরে আইলো না রে প্রাণের বন্ধু, নিশি জাগিলাম, আমি কার গলে পরাবো মালা, কারে দেব শাম। তারপর এক বানর বলল, গান বন্ধ করো ভাই, এই বনে গান গাওয়া যায় না। এই বনে এক অত্যাচারী বাঘ আছে, তার কানে গানের আওয়াজ গেলে তোমাকে খেয়ে ফেলবে। বানরের কথা শিয়াল কান্না দিয়ে সে তার নিজের মতন করে আবার চলতে শুরু করলো। পথে যেতে যেতে দেখা হয়ে গেল টিয়া পাখির সাথে। টিয়া পাখি বলল, এ জঙ্গলে গান গেও না ভাই, এই জঙ্গলে এক অত্যাচারী বাঘ আছে, সে তোমার গানের আওয়াজ শুনতে পেলে তোমাকে ধরে খেয়ে ফেলবে। পরপর দুজন একই কথা বলায় শিয়াল চিন্তায় পড়ে গেল। সত্যি সত্যি তো এই বনে কেউ লাফালাফি করে না, পাখিরা গাছে বসে কিচিরমিচির করে না, গান গায় না, সবকিছু কেমন শুনশান আর নীরব। চালাক শিয়াল বুঝতে পারলো নিশ্চয়ই এই জঙ্গলে ভয়ঙ্কর বাঘ আছে। সে চিন্তা করলো কিভাবে এই অত্যাচারী বাঘকে শাস্তা করা যায়। হঠাৎ তার চোখ পড়লো সামনে একটা কূপের উপর। কূপ দেখে তার মাথায় একটা বুদ্ধি এলো। সে টিয়া পাখিকে বলল, বাঘ কোন জায়গা থাকে তুমি কি বলতে পারবে? টিয়া পাখিটি বাঘের আস্তানা দেখিয়ে দিল। তারপরে শিয়াল কান্না শুরু করে দিল। শিয়ালের কান্না শুনে বাঘ গুহার ভেতর থেকে বেরিয়ে আসলো। তারপর বাঘ বলল, তোর এত বড় সাহস, তুই আমার এখানে এসে কান্না করতাছস? তারপর শিয়াল বলল, কান্না করতাছি তোমার দুঃখের কথা শুনে, তুমি আমাদের রাজা, তুমি আমাদের খাও। কিন্তু কোথায় থেকে এক বাঘ এসেছে এই জঙ্গলে, সে বলছে সে নাকি এখন জঙ্গলের রাজা, এখন থেকে সে আমাদের ধরে ধরে খাবে। শুনে তো বাঘ রেগে মেগে একাকার। তারপর বাঘ বলল, কোথায় সেই, আমাকে নিয়ে চলো। শিয়াল বাঘকে কূপের কাছে নিয়ে গেল আর বলল সে কূপের ভিতরে লুকিয়ে আছে। শিয়ালের কথা শুনে বাঘ গেল কূপের কাছে। কূপটি ছিল অনেক গভীর আর পানিতে ভর্তি। কূপের
কূপের কাছে দাঁড়িয়ে বাঘ তাকালো। পানির নিচে অন্য একজন বাঘকে দেখে বাঘ রাগে কাঁপতে লাগলো। কি এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক? কি এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক? নিজেকে আর ধরে রাখতে পারলো না, কূপের ভিতরে দিল এক লাফ। কূপের ভিতরে আসলে কোনো বাঘ ছিল না। বোকা বাঘ কিছু বুঝতে না পেয়ে পানিতে ঝাঁপিয়ে পড়লো এবং আবুডুবু খেয়ে মারা গেল। জঙ্গলের পশু পাখিরা খুব খুশি হলো, তাদের মনে আর কোনো ভয় রইলো না। তারা অনেক আনন্দে তারা জঙ্গলে বসবাস করতে লাগলো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আজ সুর বাঘ ও দুষ্টু শিয়ালের গল্প। বহুকাল আগে এক জঙ্গলে থাকতো এক শিয়াল। বেশ কিছুদিন ধরে সে কিছুই খেতে পারছিল না, তাই সে খুব ক্লান্ত ছিল। তাই সে খাবারের জন্য বের হলো আর বলতে শুরু করলো, আমি অনেক দুর্বল হয়ে পড়েছি, এখন আমি আগের মতো শিকার করতে পারি না। শিয়াল এসে ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। তার নাকে আসে রুটি আর মাংসের গন্ধ। গন্ধ শুনে সে ছুটে গেল, গিয়ে দেখে এক গাছের কুটুরে কিছু রুটি আর মাংসের টুকরা রাখা আছে। শিয়াল এদিক ওদিক তাকিয়ে দেখলো একজন রাখাল মাঠে গরু চড়াচ্ছে। শিয়াল বুঝতে পারলো এই খাবারগুলো রাখালের, কিন্তু শিয়াল ছিল অনেক ক্ষুধার্ত আর খাবারের গন্ধে আরো খিদে বেড়ে গেল শিয়ালের। তারপর শিয়াল কুটিরের ভিতরে ঢুকলো, গাবুস গুবুস করে সব খেতে লাগলো। এদিকে সব খাবার খেয়ে শিয়ালের পেট গেল মোটা হয়ে। যখন সে খাবার শেষ করলো তখন চিন্তা করলো, এখন বেরিয়ে যাই, তা না হলে রাখাল এসে আমাকে ধরে ফেলবে। যখন সে কুটুরের গর্ত থেকে বেরোনোর চেষ্টা করলো তখন তার পেট গেল আটকে। তারপর অনেক চেষ্টা করলো বেরোনোর জন্য, কিন্তু পারলো না। তারপর সে জোরে জোরে কান্না শুরু করে দিল। তখন সেই পথ ধরে এক বাঘ যাচ্ছিল। কান্নার শব্দ শুনে বাঘ সেই গাছের কাছে গেল আর বলল, কিরে শিয়াল, কান্না করতেছো কেন? তোমার কি হয়েছে? তারপর শিয়াল বলল, আর বলো না মামা, অনেক খিদে পেয়েছিল, খিদার জ্বালায় মরতে বসেছিলাম। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর এখানে কিছু খাবার পাই, তা আমি পেট ভরে খাই। এখন দেখি খাওয়াটা আমার অনেক বেশি হয়ে গেছে, এখান থেকে বের হতে পারছি না, আমার পেট আটকে গেছে, কি করা যায় বলো তো? তারপর বাঘ বলল, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, পেটের খানা হজম হলে তারপর বেরিয়ে যেও। তারপর শিয়াল বলল, তোমাকে অনেক ধন্যবাদ মামা, আমার এই কথা তো মনে ছিল না। তারপর বাঘ মনে মনে বলল, পাজি শিয়াল, আর কিছুক্ষণ অপেক্ষা কর, রাখাল এসে উদ্যম মাধ্যম দিবি, তখন বুঝবি মজা, আজ তুই ফাঁদে পড়েছিস। এসব বলতে বলতে বাঘ সেখান থেকে চলে গেল আর বোকা শিয়াল গাছের কুটুরে বসে রইল। কিছুক্ষণ পর রাখালরা খাবার খাওয়ার জন্য গাছের সেখানে আসলো আর দেখলো শিয়াল সব খাবার খেয়ে শেষ করে ফেলেছে। এবার শিয়ালকে আর বাঁচায় কি? রাখাল শিয়ালকে ধরে অনেকক্ষণ মারলো। মার খেয়ে শিয়ালের অবস্থা অনেক খারাপ হয়ে গেল। তারপর শিয়াল বুঝতে পারলো যে বাঘ তাকে বোকা বানিয়েছে, আর সে এটাও বলল, আমি তোকে কোনোদিন ছাড়বো না বাঘ। বেশ কিছুদিন পর বাঘ বনের ভিতর দিয়ে যাচ্ছিল। শিয়াল গাছের আড়াল থেকে বাঘকে দেখতে পেল আর মনে মনে বলল, বেটা বাঘ, আজ তুই যাবি কোথায়? আজ তোর পিছন পিছন যাবো, দেখি তুই কোথায় যাস। শিয়াল বাঘের পিছন পিছন যেতে লাগলো। কিছু পথ চলার পর শিয়াল দেখলো বাঘ একটা গ্রামের দিকে যাচ্ছে। শিয়াল গাছের আড়াল থেকে দাঁড়িয়ে দেখলো। বেশ কিছুক্ষণ পর বাঘ একটা আঁশ শিকার করে গ্রাম থেকে বের হয়ে আসলো। এভাবে প্রতিদিন বাঘ একটা করে আঁশ ধরে আর গ্রাম থেকে আঁশ ধরে নিয়ে আসে। প্রতিদিনের মতন আজও বাঘ যাচ্ছে শিকার করতে। শিয়াল আড়াল থেকে বাঘকে দেখলো আর বলল, বেটা বাঘ, আজ বুঝবি আমাকে ধোকা দিলে কি হয়। বাঘ চললো আগে আর শিয়াল চললো বাঘের পিছু পিছু। বাঘ যখন গ্রামে ঢুকলো শিয়াল গাছের আড়াল থেকে তা দেখতে লাগলো। বাঘ যখন আঁশ ধরতে গেল শিয়াল তখন চালাকি করে গ্রামে ঢুকে ডাকতে শুরু করলো। শিয়ালের ডাক শুনে গ্রামের লোকেরা টের পেয়ে গেল আর বাঘকে দিল দৌড়ানি। বাঘকে ধরে অনেক মার দূর করলো। বাঘ মার খেয়ে গ্রাম থেকে বের হয়ে গেল। বাঘকে দেখে শিয়াল গাছের আড়াল থেকে বের হয়ে আসলো। তারপর শিয়াল বলল, কি মামা, কেমন লাগলো পিটুনিটা? তারপর বাঘ বলল, আজ তাহলে তোর কারণে আমি পিটুনি খেলাম। তারপর শিয়াল বলল, একদিন তোমার কারণে আমি পিটুনি খেয়েছিলাম, আজ তোমাকে খাওয়ালাম। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। দুষ্টু বাতাস ও বাঘের বাচ্চা। অনেক কাল আগের কথা, ছোট একটা বনে একটা বাঘের ছানা থাকতো। বাঘের ছানার নাম ছিল বান্টি। সে তার পরিবারের সাথে থাকতো। এই ছোট বাঘটি খুব দুষ্টু আর দেখতে অনেক সুন্দর ছিল। সে এতটাই দুষ্টু ছিল যে সে দৌড়ে গাছে উঠতো, এক জায়গা থেকে লাফিয়ে অন্য জায়গায়, এমনকি গাছের এক ডাল থেকে লাফিয়ে অন্য ডালে যেত। সে খুব অল্প বয়সী ছিল, তাই সে খেলতে অনেক পছন্দ করতো। সে ছোট পাখির পেছন পেছন ছুটতে থাকতো। হঠাৎ করে একদিন জঙ্গলে প্রবল বাতাস বইতে শুরু করলো। বান্টি এমন ভাবে গাছের ডাল আটকে ধরলো যাতে সে বাতাসে উড়ে না যায়। গাছটা একটু উঁচু থাকায় কিছু বাতাস বান্টির গায়েও লাগলো
আর তার গায়ে বাতাস লাগার কারণে গায়ের ডোরাকাটা কালো দাগগুলো বাতাসে উড়ে গেল। বাতাস কমে গেলে সে নিচে নামলো আর লক্ষ্য করলো তার গায়ের কালো দাগগুলো আর নেই। সে খুব চিন্তায় পড়ে গেল আর সে বাতাসের পেছন পেছন দৌড়তে থাকলো। আর বাঘ বলল, এই বাতাস থামো থামো, আরে দাঁড়াও, আমার ডোরাকাটা কালো দাগগুলো রেখে যাও, এগুলো আমার ভীষণ প্রয়োজন। তুমি কোথায় থেকে এসেছো আর আমার ডোরাকাটা দাগ নিয়ে কোথায় পালাচ্ছ? বাঘ খুব চিন্তায় পড়ে গেল, কেননা ডোরাকাটা কালো দাগ ছাড়া তাকে যে কেউ চিনতেই পারবে না। তাই সে গাছের পেছনে লুকিয়ে থাকে। লুকিয়ে না থাকলে যে তাকে যদি কেউ খেয়ে ফেলে এই ভয়ে। কিন্তু সে এভাবে লুকিয়ে থাকতে বিব্রত বোধ করলো। তাই সে সিদ্ধান্ত নিল সে খুঁজে বের করবে বাতাস কেন গায়ে লাগে, বাতাস কি, এটা কেন গায়ে লাগে, আর বাতাস আমার ডোরাকাটা দাগগুলো কেন উড়িয়ে নিয়ে গেল। এই বিষয় নিয়ে ভাবতে ভাবতে সে বিরক্ত হয়ে গেল, কেননা সে কিছুই বুঝতে পারছিল না। বাতাস নিয়ে অনেকক্ষণ সন্ধান করছি, কিন্তু এটা কই থেকে আসলো বুঝলাম না। তারপর সে নিজেকে বলল, আমার উচিত বড় জঙ্গলের গাছের কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করা, হয়তো সে কিছু জানে আর সে হয়তো আমাকে বাতাসের ঠিকানা দিতে পারবে। বান্টি তখন পাহাড়ের উপরে উঠে বড় একটা গাছের কাছে গিয়ে হাজির হলো। গাছ তখন বান্টিকে জিজ্ঞাসা করলো, বান্টি তোমার গায়ে ডোরাকাটা কালো দাগগুলো কই? বান্টি তখন একটা গাছের উপরে একটা ডালে গিয়ে দাঁড়ালো আর বলল, কি আর বলবো তোমায়, একটা দুষ্ট বাতাসে এসে আমার গায়ে ডোরাকাটা দাগগুলো নিয়ে চলে গেছে। গাছ তখন বলল, বাতাস কখনো দুষ্ট হয় না, এটি প্রায় সময় আসে আর আমার শুকনো পাতা ফেলে দেয় আর আমাকে পরিষ্কার রাখে। আমার পাতা ভূমিতে পড়ায়, তা পচে ভূমি উর্বর করে আর তা থেকে আমার খাবার সরবরাহ করায়। আমি অনেক খুশি। গাছের কথা শুনে বান্টি বলল, তা বুঝলাম, কিন্তু বাতাস মশাই আমার গায়ের ডোরাকাটা দাগগুলো তার সাথে নিয়ে গেছে। আমি তাকে সব জায়গায় খুঁজছি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। তুমি কি জানো বাতাস আসলে কোথায় থাকে? যদি জানো তাহলে আমাকে বলো, আমি সেখানে যাব আর আমার ডোরাকাটা দাগগুলো তার থেকে ফিরিয়ে আনবো। বান্টির কথা শুনে গাছ চিন্তায় পড়ে গেল আর বলল, বাতাসের আসলে নির্দিষ্ট কোনো বাড়ি নেই, সে এক এক সময় এক এক জায়গায় থাকে। তবে তুমি যদি তাড়াতাড়ি দৌড়ে ভুট্টার মাঠে যাও তাহলে হয়তো তাকে পেয়ে যেতে পারো। ছোট বান্টি তখন গাছকে ধন্যবাদ দিয়ে তাড়াতাড়ি গাছ থেকে মাটিতে নামলো আর তার সর্বোচ্চ গতিতে ভুট্টার খেতে যাওয়ার জন্য দৌড় লাগালো। সে কিছুক্ষণের ভিতরে সেখানে পৌঁছালো আর সে দেখলো সেখানে একটা কাকতারুয়া বান্টিকে বলল, তোমার ডোরাকাটা দাগগুলো কোথায়? বান্টি তখন বলল, ভয়াবহ বাতাসে উড়িয়ে নিয়ে গেছে। বড় গাছ বলেছে বাতাসকে এখানে পাওয়া যাবে, কিন্তু তাকে তো দেখছি না। কাকতারুয়া বলল, বাতাসে ভয়াবহ না, এটি প্রায় সময় আসে আর মাঠের ফসলের অনেক যত্ন করে। তার বাতাসে ভুট্টার গাছগুলো এড়ে দোলে আর ফসল ভালো হয়। তখন বান্টি বলল, ও কাকতারুয়া, বুঝলাম বাতাস ফসলের অনেক উপকারে আসে, কিন্তু সে আমার ডোরাকাটা দাগগুলো নিয়ে গেছে, আমি সেগুলো ফিরিয়ে আনতে চাই। তুমি কি আমার উপকার করতে পারবে? তখন ভুট্টাক্ষেত বলল, বাতাস এখন পাহাড়ের উপর, ওখানে মেঘ, ওখানে থাকার কথা। বান্টি তখন ভুট্টার ক্ষেতকে বিদায় দিয়ে দৌড়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল। বান্টি লক্ষ্য করলো উপরে অনেক মেঘ জমা হয়ে রয়েছে। মেঘ ছোট বান্টিকে দেখে বলল, তোমার সুন্দর ডোরাকাটা দাগগুলো কোথায়? বান্টি তখন হতাশ হয়ে জানালো, একটা দুষ্ট বাতাস আমার ডোরাকাটা দাগগুলো নিয়ে গেছে। মেঘ বলল, তুমি বাতাসকে দুষ্ট বলতে পারো না, কারণ সে প্রতিদিন আসে আর আমাকে এক জায়গা থেকে নিয়ে অন্য জায়গা যায়। তাই তো আমি পৃথিবীর সবখানে বৃষ্টি হয়ে ঝরাতে পারি, এর জন্য পৃথিবী শুকায় না। ছোট বাক্সানা তখন মেঘকে বলল, বাতাস আমার ডোরাকাটা দাগগুলো নিয়ে গেছে, আমি সেগুলো তার কাছ থেকে ফিরিয়ে আনতে চাই। তুমি জানো বাতাস এখন কোথায় আছে? তখন বান্টিকে বলল, বাতাস এতক্ষণে সমুদ্রের উপকূলে চলে গেছে, তুমি তাড়াতাড়ি যাও, তাহলে তার দেখা পেতে পারো। বান্টি তখন মেঘকে বিদায় জানিয়ে পার থেকে দ্রুত নেমে সমুদ্রের দিকে চললো। কিছুক্ষণের পর বান্টি সমুদ্রের তীরে পৌঁছে গেল। বান্টিকে দেখে সমুদ্র বলে উঠলো, হ্যালো ছোট বান্টি, তোমার গায়ের ডোরাকাটা দাগগুলো কোথায়? বান্টি তখন সমুদ্রের দিকে তাকিয়ে বলল, একটা দুষ্ট বাতাস এসে আমাকে আটকে ধরেছিল আর আমার ডোরাকাটা দাগগুলো তার সাথে নিয়ে গেছে। সমুদ্র বান্টিকে বলল, তুমি বাতাসকে মন্দ বলতে পারো না, সে প্রতিদিন আমাকে পরিষ্কার করে আর পুনরায় গভীর সমুদ্রে চলে যায়। তুমি যদি এখানে বাতাসের জন্য অপেক্ষা করো তাহলে সে ফিরে এলে এ বিষয়ে তার সাথে কথা বলতে পারো। সমুদ্রের কথা শুনে বাঘ ভরসা পেল আর সে বাতাসের জন্য সেখানে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের পর বান্টি সামান্য শীতল বাতাসের স্পষ্ট অনুভব করলো। বান্টি তখন লাফিয়ে উঠে বাতাসকে বলল, বাতাস, তুমি কেন আমার ডোরাকাটা দাগগুলো তোমার সাথে নিয়ে এসেছো? তুমি জানো দাগগুলো আমার কতটা মূল্যবান, আমার দাগগুলো আমাকে ধরিয়ে দাও। এর কথা শুনে বাতাস বলল, দয়া করে আমাকে ক্ষমা করো, উজ্জ্বল কালো ডোরাকাটা দাগগুলো তোমার? বাঘ তখন বলল, হ্যাঁ, সবাই জানে ডোরাকাটা রেখাগুলো আমার। বাতাস তখন মাথা নিচু করে বলে, দেখো, আমি সারাদিন যা যা আমার সাথে নিয়ে আসছি তা আমি সমুদ্রের মাঝখানে একটা দ্বীপে গিয়ে রেখে আসি। তোমার ডোরাকাটা দাগগুলো হয়তো সেখানে আছে, তুমি একটা নৌকা নিয়ে সেখানে যাও আর তোমার ডোরাকাটা দাগগুলো নিয়েই আবার সমুদ্রের তরে ফিরে এসো। তখন সমুদ্রের পাহাড়ে রাখা একটা ছোট নৌকা গিয়ে উঠলো, কিন্তু নৌকা তো চলে না। বাঘ তখন বলল, ও সমুদ্র
ধরো বাতাসের কথা মতো আমি তো নৌকায় উঠলাম, কিন্তু চলছে না, এখন আমি কি করব? সমুদ্র তখন বলল, নৌকা বাতাস ছাড়া চলে না। বান্টি তখন সমুদ্রের দিকে তাকিয়ে বলল, এ ভদ্র বাতাস, ডোরাকাটা দাগগুলো আমার ভীষণ প্রয়োজন, দয়া করে তুমি আমাকে দ্বীপে যেতে সাহায্য করো। বাতাস তখন নৌকার ওখানে আসে আর নৌকাকে নিয়ে দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। বেশ কয়েক ঘন্টা পর সমুদ্রের তীরে নৌকাটির দেখা, সাথে বাক্সানা ও বাতাস। তারা ধীরে ধীরে আরো কিনারায় আসে। বান্টির ডোরাকাটা দাগগুলো ফিরে পেয়ে সে তো ভীষণ খুশি হলো। বাতাস বলল, এখন থেকে তোমার ডোরাকাটা সুন্দর দাগগুলো শক্ত করে ধরে রেখো ছোট বাক্সানা, আমাকে এখন যেতে হবে, অনেক কাজ পড়ে আছে আমার। এই বলে বাতাস দীর্ঘ শ্বাস ফেলে সমুদ্র আর এর কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল। তখন বান্টি সমুদ্রকে বলল, বাতাস মোটেও খারাপ নয়, আমি আমার দাগগুলো খুঁজে পেয়েছি এবং আমরা বন্ধু হয়েছি। আমাদের বন্ধুতা এখন খুবই গাঢ়। আমি এখন যাচ্ছি মেঘ, কাকতারুয়া এবং গাছের কাছে বলতে যে বাতাস মোটেও দুষ্ট নয়, সে খুবই সৎ এবং সে পরিবেশকেও অনেক উপকার করে থাকে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।